ওসমান হাদিকে হত্যা আসলে কাদের প্রকল্প? প্রাথমিক চিত্র বলছে এটি অভ্যন্তরীণ কনসোর্টিয়াম ড্রিভেন অপারেশন, যেখানে শুটার, ফ্যাসিলিটেটর, ন্যারেটিভ ম্যানেজার এই ৩ স্তরে আলাদা আলাদা অভিনেতা কাজ করেছে। ভারত বা কোনো মূলধারার রাজনৈতিক দলকে টার্গেট করা বর্তমান তথ্য প্রবাহের সঙ্গে যাচ্ছে না, বরং সংগঠন ভিত্তিক, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চালিত এবং নির্বাচন পূর্ব অস্থিতিশীলতা লক্ষ্য ভিত্তিক একটি হাইব্রিড প্রকল্পের ইঙ্গিত বহন করছে। ভারতে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে প্রত্যাবর্তনের পর যদি এই ন্যারেটিভ প্রমাণ সাপোর্ট পায়, তাহলে পর্দার আড়ালের স্থপতিরা অদূরেই উন্মোচিত হবেন এবং সেটাই হবে এই নৃশংস হত্যার সবচেয়ে বড় রাজনৈতিক এন্ড গেম। আসুন হাদি হত্যা প্রকল্প নিয়ে আরো কিছু তথ্য উন্মোচন করা যাক। হাদি হত্যাকারী সন্দেহে পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের ঘটনার পরপরই বাংলাদেশে হাদিকে যারা রাজনীতির এক বিশাল চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং তার হত্যার পর বাংলাদেশে যারা নতুন করে ক্ষমতা দখল করতে চেয়েছিল, তাদের মধ্যে একই সঙ্গে আবোল তাবোল কথা বলা এবং কারো কারো একেবারেই নিশ্চুপ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আইডি ডিঅ্যাক্টিভেট করা প্রমাণ করছে যে হাদি হত্যাকাণ্ড নিয়ে জল আরো খোলা হওয়ার সম্ভাবনা রয়েছে। হাদি ছিল একটি প্রজেক্ট, এই কথাটি রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝিয়ে আগে চলুন। ডিসেম্বর জানুয়ারির সংবেদনশীল নির্বাচন, এই উইন্ডোটায় একজন হাই ভিজিবল ফিগারকে কেন্দ্র করে ভিকটিমহুড পলিটিক্স দাঁড় করানো, শাহবাগ দখল করে ম্যাস মোবিলাইজেশন, দিল্লি না ঢাকা ধাঁচের স্লোগান তুলে ভারত বিরোধী আবেগ উস্কে দেওয়া, এসব একটি পরীক্ষিত প্লেবুক। লক্ষ্য ছিল ৩টি: দ্রুত জনমত মেরুকরণ, ইউনূস প্রশাসনকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা এবং নির্বাচনী ক্যালেন্ডারকে ডিস্টেবিলাইজ করা। শুটারদের সীমান্ত রুট, গ্রেপ্তারের পর সংগঠন ভিত্তিক নীরবতা এবং সামাজিক মাধ্যমে হঠাৎ চরিত্র পাল্টে যাওয়া, এই ত্রিভুজটি বলছে যে ন্যারেটিভ ম্যানেজমেন্ট ছিল পরিকল্পনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হলো ইনকিলাব মঞ্চের আচমকা নীরবতা। প্রতিদিন শাহবাগ দখল করে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া এই সংগঠনটি হঠাৎ করে চুপ হয়ে গেছে। বিচার দাবির ঝাঁঝালো স্লোগানগুলো থেমে গেছে তাদের কণ্ঠে। জুমা, জাবেরের মতো কান্নার শব্দ আর শোনা যাচ্ছে না। এমনকি হাদির সহকর্মী হিসেবে পরিচিত জুলুর বোন মোনামি ম্যাডামের বক্তব্য আর শোনা যাচ্ছে না। এই আকস্মিক নীরবতা কি নির্দোষ, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ভয়? গ্রেপ্তারের খবর আসার পরপরই ফাতেমা তাসনিম জুমা তার ফেসবুক আইডি ডিলিট করে দিয়েছেন। এই আচরণটি কোনো নির্দোষ ব্যক্তির হতে পারে না। যদি সত্যি হাদির হত্যাকারীদের বিচার চাইতো, তাহলে এই মুহূর্তে আনন্দ বিজয় মিছিল করার কথা ছিল তাদের, কিন্তু তার বদলে সে আত্মগোপনে চলে গেছে, জুমা। কারণটি স্পষ্ট। ফয়সাল করিম মাসুদের গ্রেপ্তারের পর যে তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে তা ইনকিলাব মঞ্চের কিছু নেতার জন্য অস্বস্তিকর এবং বিব্রতকর। ভারতীয় পুলিশের কাছে ফয়সাল যে স্বীকারোক্তি দিয়েছে তাতে ডাকসুর এক নেতা, ইনকিলাব মঞ্চের এক প্রভাবশালী নেতা এবং আরো ৬ জনের নাম এসেছে। এই তথ্যটি যদি সত্যি হয়, তাহলে পুরো ঘটনাটি নতুন দিকে মোড় নিচ্ছে। হাদি কি শুধুমাত্র একটি প্যাচ ছিল, একটি বড় পরিকল্পনার ছোট্ট একটি প্যাচ? হাদির আচরণ বিশ্লেষণ করলে বেশ কিছু সন্দেহজনক দিক চোখে পড়ে। তিনি বারবার বলতেন, আমি মারা গেলে, আমি মারা গেলে, আমি মারা গেলে। এই ধরনের কথা সাধারণত কেউ বলে না যদি না সে জানতে পারে যে তার মৃত্যু নিশ্চিত। চীন সফরের সময় তিনি কার সাথে দেখা করেছিলেন? বিদেশে অবস্থানরত ইউটিউবার থেকে শুরু করে কোন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কি হাদির বৈঠক হয়েছিল? লক্ষণীয় বিষয় হলো এই যে বারবার মৃত্যুর আশঙ্কার কথা বলা, এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি জানতেন কে বা কারা তাকে হত্যা করতে পারে। হাদি হত্যার 1 মাস আগে চীন ভ্রমণ, যে কথা একটু আগে বললাম, সে বিষয়ে কোনো তদন্ত এখনো হয়নি। কার সাথে দেখা হয়েছিল, কি কথা বলেছিলেন তিনি? আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো হাদির মৃত্যু সংবাদ। প্রথমে বলা হয়েছিল তার কানের নিচ দিয়ে গুলি গিয়ে বেরিয়ে গেছে এবং তার অবস্থা গুরুতর নয়, কিন্তু পরে হঠাৎ করে খবর আসে তিনি মারা গেছেন। সিঙ্গাপুরে নেওয়ার সময় তিনি কি জীবিত ছিলেন, নাকি মৃত অবস্থাতেই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল? এসব প্রশ্ন তো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে তুরস্কপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে হাদির ওঠা বসা ছিল এবং হাদির মৃত্যুর পর তাদের ভূমিকা ছিল সন্দেহজনক। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এদের অনেকেই একই সুরে বলেছিলেন, আমার জীবনের পরিবর্তে হাদির জীবন ফিরিয়ে দাও প্রভু। এই ধরনের একই কথা তাদের মুখ থেকে বের হওয়া কি কাকতালীয়, নাকি এটি ছিল একটি স্ক্রিপ্টের অংশ? এই যে জুমা এবং জাবের, এদের আচরণ ছিল সবচেয়ে সন্দেহজনক। হাদির সহকর্মী হিসাবে পরিচিত এসব ব্যক্তিরা হাদির মৃত্যুর পর এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তা ছিল অস্বাভাবিক। চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডের কথা মনে আছে? প্রথমে স্বামীর অতিমাত্রায় কান্নাকাটি দেখে সবাই সহানুভূতি দেখিয়েছিল, কিন্তু পরে জানা গেল তিনি স্ত্রীকে খুন করিয়েছিলেন। জুমার কান্না কি সেই ধরনের ছিল? দেশে একটি প্রধান দৈনিকের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। একটি প্রভাবশালী পত্রিকা কিভাবে একজন সাধারণ ছাত্রকে, যিনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মারা গিয়েছেন, তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করে বলুন তো? বাংলাদেশে প্রতিদিন অনেক মানুষ সন্ত্রাসীদের গুলিতে মারা যায়, তারা কেন শহীদ নাম পান না? এই পক্ষপাতিত্ব কিসের ইঙ্গিত বলুন? ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ড ছিল একটি বড় পরিকল্পনার অংশ। পরিকল্পনাটির উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, নির্বাচন বিলম্বিত করা এবং ইউনূসকে বাদ দিয়ে অন্য একটি সরকারকে ক্ষমতায় বসানো। তারা একটি জঙ্গি সরকার। ইউনূস সরকারকে হটিয়ে নতুন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু সেনাবাহিনী সহ বিএনপি নির্বাচনের ব্যাপারে অটল থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল হাদি হত্যার মতো ঘটনা ঘটিয়ে আবারও 2024-এর আগস্টের মতো আরেকটি সরকার পরিবর্তন। তাতে এই শক্তিটির ক্ষমতা দীর্ঘায়িত হতো। বাংলাদেশে একটি ইসলামী ব্রাদারহুড পার্টির ক্ষমতায়ন হতো। সংবিধান বাদ দিয়ে তাদের মতো করে কথিত ধর্মভিত্তিক শাসন চালানো যেত। বোঝাই যাচ্ছে সেটি হয়নি বা হতে দেওয়া হয়নি। আর এখন ডিজিএফআই এর নতুন প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর ভারত সফর এবং সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের সাথে বৈঠকের পরই এই গ্রেপ্তার ঘটে। এই সময়োপযোগী গ্রেপ্তারটি ইঙ্গিত দেয় যে দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো একসাথে কাজ করছে এবং তারা হাদি হত্যার আসল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন হলো, হাদি হত্যার পেছনে আসলে কারা ছিল? ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন কি শুধুমাত্র হাতিয়ার ছিল, নাকি তারাও এই খেলার প্যাচে পড়ে গিয়েছিল? তাদের স্বীকারোক্তিতে যে নামগুলো এসেছে সেই নামগুলো যদি সত্যি হয়, তাহলে ইনকিলাব মঞ্চের ভেতর থেকেই এই হত্যাকাণ্ড পরিকল্পনা করা হয়েছিল। হাদি কি নিজের দলেরই কোনো কুশীলবদের হাতে হত্যার শিকার হয়েছেন? উত্তরগুলো আসতে শুরু করেছে। শুরু যখন হয়েছে শেষ হবে, এ কথা আমি আগেও বলেছি। প্রকৃত পরিকল্পনাকারীরা যতই আড়ালে থাকুক না কেন, তাদের চিহ্নিত করা এখন সময়ের ব্যাপার মাত্র। হাদি হত্যা আসলে কাদের প্রকল্প ছিল, এই প্রশ্নের উত্তর শীঘ্রই সবার সামনে আসবে। হাদির চিকিৎসার নামে সিঙ্গাপুর নেওয়ার বিষয়টি ছিল সন্দেহজনক। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তার আঘাত মারাত্মক ছিল না, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু ঘটে। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে হাদিকে সরাসরি গুলিতে হত্যা নাও করা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যারা হাদির বিচারের নামে আন্দোলন করেছিল তারা এখন নীরব হয়ে গেছে। এটি প্রমাণ করে যে এই পুরো ঘটনাটি ছিল একটি সুপরিকল্পিত নাটক, যেখানে হাদিকে ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই প্রকল্পের মূল পরিকল্পনাকারী কারা এবং তাদের আসল উদ্দেশ্য কি ছিল সেটা নির্ণয় করা। ভারতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জবানবন্দি এবং তাদের বাংলাদেশে প্রত্যাবর্তনের পর যে তথ্য বেরিয়ে আসবে তা সম্ভবত এই রহস্যের সম্পূর্ণ চিত্র উন্মোচন করবে। ভালো থাকেন সবাই।